রমনায় বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলার আপিলের রায় পড়া চলছে, চূড়ান্ত সিদ্ধান্ত আজ। মাগুরার শিশু আসিয়া হত্যা ও ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় ঘোষণা করা হবে 17 মে। ছাত্ররা যেমন স্বৈরশাসন বিদায় উদ্যোগী হয়েছে, তেমনি জাতীয় ক্ষেত্রেও মাইলফলক হিসেবে কাজ করবে। যদি কোনো গোষ্ঠী, কোনো পক্ষ একাত্তরকে বাইপাস করে রাজনীতি করতে চায়, এটা তাদের রাজনীতিটা বুমেরাং হবে। এনবিআর বিলুপ্ত হয়ে দুটি বিভাগ হলেও রাজস্ব আদায়ে প্রভাব পড়বে না, বললেন অর্থ উপদেষ্টা। সীমান্তে সেনা উপস্থিতি কমাতে এবং অস্ত্রবিরতির সিদ্ধান্ত বহাল রাখতে একমত হয়েছে ভারত ও পাকিস্তান। তিনি যে আলোচনার প্রস্তাব দিয়েছেন সেটা একটা ভালো দিক, এতে হয়তো উত্তেজনাটা থামবে। আমরা একটি সম্ভাব্য পরমাণু সংঘাত থামিয়ে দিয়েছি। স্বাগত সংবাদ সংযোগের সাথে আছি আমি নুসরাত জাহান। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। রমনা বটমূলের বর্ষবরণের অনুষ্ঠানে বোমা হামলা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের রায় পড়া দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রায় পড়া চলছে। আসামিদের সাজা বহাল থাকবে কিনা তাও আজ জানা যাবে। এর আগে বৃহস্পতিবার আজকের দিন নির্ধারণ করে দেন বিচারক। 2014 সালের 23 জুন বহুল আলোচিত এই মামলায় হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান, মাওলানা তাজউদ্দিন সহ 8 জনের ফাঁসি এবং 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামিরা। 2001 সালের 14 এপ্রিল পহেলা বৈশাখে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় 10 জন নিহত হন এবং অনেকেই আহত হন। দর্শক, এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, রায় পড়া চলছে, কতক্ষণ রায় পড়া চলতে পারে সেই বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা এবং আইনজীবীদের সাথে কোনো কথা হয়েছেন কিনা, তারা কি বলছেন? বিরতির পর কিন্তু বেলা 2টার থেকে কিন্তু আবার এই ডেথ রেফারেন্সের রমনা বটমূলের যে দুর্যোগ পরে আজকে রায় হচ্ছে, সেই রায় কিন্তু আবার পড়া শুরু হয়েছে। যদিও আজকে দ্বিতীয় দিনের মতো বেলা 11:30 বাজে একবার শুনানি শুরু হয় বিচারপতি মোস্তফা জামান ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট ডিভিশন বেঞ্চে। আজকে দ্বিতীয় দিনের মতো শুরু হয় এবং কিছুক্ষণ পড়ার পরে কিন্তু আবার এটা আদালত ব্রেক দেয় এবং বলা হয় যে দুপুর 2টা থেকে কিন্তু আবার পড়া শুরু হবে। এবং আজকেই আমরা যতটুকু জেনেছি যে আজকে এই মামলার যে রায়টা
সেটা পুরোপুরি আজকে শেষ হবে। এবং যেহেতু নিম্ন আদালতের কোর্টে 8 জনকে মৃত্যুদণ্ড এবং 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল, এবং সেই মামলার যে ডেথ রেফারেন্সের শুনানি, এই মামলার যে প্রধান যে আসামি ছিলেন হরকাতুল জিহাদের শীর্ষ নেতা, তিনি আরেকটি মামলা যার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, এবং আরও 2-1 আসামি তারা মারা গিয়েছেন। কিন্তু বাকি যেই সব আসামি রয়েছে এবং যাদের মধ্যে যারা জেলখানার ভিতরে রয়েছে বা বাইরে রয়েছে, সব আসামির যে আবেদনগুলো করা হয়েছে এবং আসামি পক্ষের আইনজীবীরা বারবার বলে আসছিল বা দাবি করে আসছিল তারা আজকের যে রায় হবে সেই রায় তারা খালাস পাবেন, এরকম একটা তারা প্রত্যাশা করে আসছেন। যদিও আপনি জানেন যে বিগত সরকারের আমলে এই আদালতের যে রায়টা তখন হাইকোর্টে আসে, এই মামলাটা হাইকোর্টে আসার পরে দীর্ঘ প্রায় 10 বছরের বেশি সময় ধরে কিন্তু এই মামলাটির কার্যক্রম বন্ধ হয়েছিল। মানে বেশ কয়েকবার, মানে কয়েকশোবার কিন্তু মামলার শুনানি পেছানো হয় এবং হাইকোর্টের 2-3টা বেঞ্চের শুনানি না হয়ে পরে পরবর্তীতে কিন্তু এই ডেথ রেফারেন্সের শুনানি বেঞ্চ কিন্তু এই বেঞ্চে নিয়ে আসা হয়। গত 8 তারিখে প্রথম দিন শোনার পর আজকে দ্বিতীয় দিনের মতো রায় পড়ার শুনানি হচ্ছে, এবং আমরা আশা করছি হয়তো রায় পড়ার পরে কিন্তু বাকি সংবাদের মধ্যে কিন্তু আপনাদের জানিয়ে দিতে পারবো আজকে চূড়ান্ত রায় কী হলো। এই রমনা বটমূল যে গুরুত্বপূর্ণ একটি মামলা ছিল, যেখানে ছায়ানটের যে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা চালানো হয়েছিল, খুবই আলোচিত একটি মামলা, যেই মামলার যেই ঘটনায় 10 জন মারা গিয়েছিলেন, সেই মামলাটি আজকে 2 যুগ পরে যে আজকে রায়, সেই রায় কি হবে, অনেকে এই রায়ের বিষয়ে অনেক আলোচনা হয়েছে, এবং আজকে কি আদৌ আসামিরা খালাস পাবেন কিনা এবং তাদের রায় কি কার্যকর হবে কিনা, সেই বিষয়গুলো কিন্তু আজকে রায় আমরা জানতে পারবো, এবং পরবর্তী সংবাদের মাধ্যমে কিন্তু আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো যে আজকে রায় কি হলো। সব মিলে এখন পর্যন্ত আমরা রায় আর শোনানোর জন্য অপেক্ষায় আছি, রায়ের জন্য। এছাড়া আজকে ধন্যবাদ আপনাকে। দর্শক, ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলার রায় পড়া চলছে, সে বিষয়ে আমাদের সহকর্মী সৈকত সাদিক আমাদেরকে জানাচ্ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা সাগর হত্যা মামলায় সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখিয়ে সিএমএম কোর্টে 7 দিনের রিমান্ড আবেদন করেছে মিরপুর থানা পুলিশ। এই মামলায় সাবেক এই এমপিকে ডিবি থেকে আদালতে নেওয়ার কথা রয়েছে। সোমবার মধ্যরাতে ধানমন্ডির বাসা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে হত্যাসহ বেশ কিছু মামলার অভিযোগ রয়েছে। 2009 সালে 9ম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন লোকগানের জনপ্রিয় এই শিল্পী। এরপর 2014 সালে মানিকগঞ্জ 2 আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। 2013 সালে তত্ত্বাবধায়ক সরকার প্রণয়নের দাবিতে চলমান হরতালে মানিকগঞ্জের সিংগাইরে 4 জন নিহত হয়। সেই ঘটনায় 109 আসামির মধ্যে 3 নম্বর আসামি ছিলেন তিনি। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন তানভীর। তানভীর, মমতাজ বেগমকে কখন আদালতে নিয়ে আসা হতে পারে, কোনো তথ্য রয়েছে কিনা এই বিষয়ে আপনার কাছে? সকাল থেকে অপেক্ষা করছি মমতাজ বেগমকে আদালতে নিয়ে আসা হবে। প্রথম দিকে যদিও একটু ঢাকা এবং মানিকগঞ্জ উভয় জায়গায় মামলা রয়েছে, কোন মামলায় তাকে যে মিরপুর মডেল থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাগর, তাকে হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এবং আমরা সর্বশেষ যেটি জানতে পেরেছি, অর্থাৎ আপনি যে প্রশ্নটি করলেন তাকে কখন নিয়ে আসা হবে, তাকে যেহেতু কালকের পর থেকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছিল, সেখান থেকে তাকে বের করা হয়েছে, এবং আমরা ধারণা করছি যে আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে তাকে এই কোর্টে নিয়ে আসা হবে, এবং তারপরে 3টার দিকে আমাদের যেটি জানানো হয়েছে তাকে হয়তো কোর্টে তোলা হবে। আর আপনি নিশ্চয়ই দর্শকদের জানিয়েছেন যে তাকে 7 দিনের রিমান্ড চাচ্ছে এই হত্যা মামলায়, 7 দিনের রিমান্ড চাওয়া হবে, এবং তারপরে আসলে জানা যাবে যে তার কয় দিনের রিমান্ড মঞ্জুর হলো। তবে তার কিন্তু শুধু এই একটি হত্যা মামলা নয়, তার বিরুদ্ধে কিন্তু একাধিক মামলা শুধু রাজধানীতেই রয়েছে। হাতিরঝিল থানায় কিছুদিন আগেই তার নামে একটি হত্যা চেষ্টা মামলা হয়েছে, যে হত্যা চেষ্টা মামলাটি কিন্তু এই জুলাই বিপ্লবের কোনো মামলা নয়। তার আগে আসলে তিনি বিএনপির একজন কাউন্সিলরকে নানাভাবে হুমকি দিয়েছিলেন, সেই হত্যা চেষ্টা মামলাটি তার বিরুদ্ধে করা হয়েছে। তাছাড়া নিজ এলাকায় তিনি কিন্তু আসলে আমরা যতই যেভাবেই বলি কিংবা যেভাবেই তাকে চিনি কণ্ঠশিল্পী মমতাজ হিসাবে, নিজ এলাকা অর্থাৎ মানিকগঞ্জ 2 সিংরাইল যে উপজেলা, 2টি উপজেলা নিয়ে তিনি আসলে এমপি, সেই 2টি উপজেলায় কিন্তু অনেকটা তিনি মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন বললেই চলে, এবং তিনি তার নিজস্ব সাম্রাজ্য সেখানে প্রতিষ্ঠা করেছিলেন। সেই জায়গায় কিন্তু তার নামে আগস্টের আগের যেমন একাধিক মামলা আছে, সেই রকম আগস্টের পরেরও কিন্তু একাধিক মামলা তার নামে আছে। তার এলাকার যারা আওয়ামী লীগের নেতাকর্মী তাদের মামলাও কিন্তু তার বিরুদ্ধে আছে। এবং সর্বশেষ আপনি জানেন যে তিনি তার নিজ এলাকায় এতটাই পরিবারতন্ত্র এবং এতটাই
মাফিয়াতন্ত্র গড়ে তুলেছিলেন, যে একটা ছোট্ট উদাহরণ দিলেই হয়তো বোঝা যাবে যে তার নিজ এলাকায় তিনি যখন উপজেলা আওয়ামী লীগের তিনি সভাপতি, ঠিক সেই কমিটির কিন্তু তিনি সাধারণ সম্পাদক রেখেছেন। তারই ভাতিজা শহীদকে তিনি তার মেয়েকে ছাত্রলীগের সহসভাপতি করেছেন, তিনি তার ভাতিজাকে ছাত্রলীগের সভাপতি বানিয়ে রেখেছেন, তিনি তার বোনকে তিনি ইউপি সদস্য বানিয়েছেন, এবং আর যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেই পুরো অঙ্গ সংগঠন কিন্তু তিনি তার এপিএস দিয়ে চালাতেন। এবং এই ক্ষোভ কিন্তু আমরা যখন স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখনই কিন্তু আমরা দেখেছি যে ওই এলাকার যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছে তারা কিন্তু এই ক্ষোভ প্রকাশ করেছে। এবং সবচেয়ে মানবিক বিষয়টি হচ্ছে তার সৎ মা এবং সৎ বোনকে কিন্তু তিনি বাসা থেকে বের করে দিয়েছেন, অর্থাৎ তার পৈতৃক যে সম্পত্তি 68% একটি বাড়ি, সেই বাড়ির ভাগ না দিয়ে সেখান থেকে তাদের দূরে সরিয়ে দিয়েছেন। এটি নিয়েও কিন্তু তৎকালীন সময়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। এবং ওই এলাকার মানুষ যেটি বলে যে 2024 সালে আওয়ামী লীগের টিকিটে মনোনয়ন পেয়ে সাজানো নির্বাচনেও তিনি যে জয়ী হতে পারলেন না, তার একটি বড় কারণ ছিল তার নিজ মা, তার সৎ মা এবং বোনদের সাথে এই অমানবিক আচরণ এবং নিজ দলের সাথে এই স্বৈরতান্ত্রিক আচরণের কারণেই তাকে আসলে দিন শেষে পরাজিত হতে হয়েছে। আপনারা একটু শেষ যেটি বলে রাখতে চাই যে ধানমন্ডি থেকে গতকাল, তার এটি নিজ বাসা নয়, সেই ধানমন্ডির অন্য একটি বাসা থেকে তাকে আসলে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি যে সেই মামলাতে, অর্থাৎ মিরপুর মডেল থানার মামলা থেকে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। এবং পরবর্তীতে নিশ্চয়ই তার নামে আরও যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলো তাকে গ্রেপ্তার দেখানো হবে এবং তার তখনও হয়তো রিমান্ড চাওয়া হবে বলেই আমরা এর আগের মামলাগুলো যেমন দেখেছি এই মামলাগুলোতে হয়তো তেমনটাই দেখব। তো এই ছিল আসলে কণ্ঠশিল্পী মমতাজকে আদালতে নিয়ে আসা নিয়ে আমার কাছে সর্বশেষ। সুমন তানভীর, অনেক ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই পরবর্তীতে আপনার কাছ থেকে বিস্তারিত এই বিষয়ে আমরা জেনে নেব। রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আপিল শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করা হয়েছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুনানি চলছে। এর আগে গত 12 মার্চ নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি হয়, এরপর আর শুনানি হয়নি। গত বছরের 22 অক্টোবর রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আবেদন পুনরুজ্জীবিত করে আপিল বিভাগ। এর ফলে নিবন্ধন এবং দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেতে জামায়াতের আইনি লড়াই করার পথ খুলে যায়। আজকের শুনানিতে মূল কথাটা যেটি এসেছে তার প্রথম ছিল যে প্রক্রিয়ায় আমাদের হাইকোর্ট বিভাগ এই নিবন্ধন ক্যান্সেল করেছে, বাতিল করেছে, এই প্রক্রিয়াটি মূলত ইলেকশন কমিশনের সামনে বিচারাধীন ছিল, বিবেচনাধীন ছিল। ইলেকশন কমিশনের সামনে বিবেচনাধীন কোনো বিষয় আদালত এইভাবে ক্যান্সেল করতে পারে না। যারাই রিট পিটিশন দায়ের করেছিলেন তাদের কোনো নাই, তারা নিজেরাই পক্ষ দোষে দুষ্ট। জামায়াত ইসলামীর মতো একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করে দিয়ে মূলত বাংলাদেশের রাজনীতিতে একটি অনিশ্চয়তা তৈরি করা হয়েছিল। দুর্নীতি মামলায় 3 বছরের সাজার বিরুদ্ধে আপিল করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেছেন তিনি। ঘোষিত আয়ের বাইরে সম্পদের মালিক হওয়ার অভিযোগে কাফরুল থানায় দুদকের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমানের দণ্ডাদেশ 1 বছরের জন্য গেল অক্টোবরে স্থগিত করে সরকার। 2008 সালের 31 মার্চ এই মামলায় অভিযোগপত্র দেয় দুদক। পরবর্তীতে 2023 সালে 2 আগস্ট ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত ও মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান তারেক রহমানকে 9 বছর ও জুবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ডের আদেশ দেন। সেই সঙ্গে তাদের জরিমানাও করা হয়। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলার রায়ের জন্য 17 মে দিন ধার্য করেছেন আদালত। সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। কার্যক্রমের শুরুতে রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষের আইনজীবীরা মামলার বিভিন্ন তথ্য ও প্রমাণ বিশ্লেষণ করে আদালতে যুক্তি তুলে ধরেন। এর আগে এই মামলায় মোট 29 জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেছেন। আইনজীবীরা জানান, এই মামলায় একটি সুরতহাল রিপোর্ট ছিল। সুরতহাল রিপোর্ট প্রস্তুতকারীগণ এরই মধ্যে তাদের সাক্ষ্য বিজ্ঞ আদালতে উপস্থাপন করে তাদের স্বাক্ষরকে শনাক্ত করেছেন। এছাড়া আসামি হিটু শেখের 164 ধারায় দেওয়া জবানবন্দি বিজ্ঞ বিচারক রেকর্ড করে তার সমর্থন করেছেন।
গত 1 মার্চ বোনের বাড়িতে বেড়াতে এসে 5 মার্চ দিবাগত রাতে মাগুরা সদরের নিজ নান্দুয়ালি বোনের শ্বশুর হিঠু শেখ তাকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করে। পরে চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শিশু আসিয়া মারা যায়। আত্মপ্রকাশ করতে যাচ্ছে শুক্রবার এনসিপির যুব সংগঠন জাতীয় যুব শক্তি। শুক্রবার গুলিস্তানে শহীদ আবরার ফাহাদ এভিনিউয়ে হবে এই আত্মপ্রকাশ অনুষ্ঠান। রাজধানীর বাংলা মোটরে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, ছাত্রশক্তি যেমন স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা বিদায়ে উদ্যোগী হয়েছে, তেমনি জাতীয় যুব শক্তি একটি মাইলফলক হিসেবে কাজ করবে। সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতিতে তরুণদের সম্পৃক্ততা বাড়াতে এই সংগঠন কাজ করে যাবে। ভবিষ্যৎ বাংলাদেশ পুনর্গঠনে জাতীয় যুব শক্তি ভূমিকা রাখবে বলেও জানান নাসিরউদ্দিন। যদি কোনো গোষ্ঠী, কোনো পক্ষ একাত্তরকে বাইপাস করে রাজনীতি করতে চায়, এটা তাদের রাজনীতিটা বুমেরাং হবে, 1 নাম্বার। 2 নাম্বার বিষয় হলো, আমরা যে আমাদের সোনার বাংলা বা গোল্ডেন বাংলা বলে থাকি, আমাদের সেই কাঙ্ক্ষিত বাংলা কিন্তু আমরা এখনো পাইনি। তো যারা আমাদের জাতীয় সঙ্গীত আমরা মনে প্রাণে বিশ্বাস করি, আমরা চাই সে আমাদের স্বপ্নে সুন্দর যে বাংলাটা রয়েছে, সোনার যে বাংলাটা রয়েছে, সত্যিকার সেই সোনার বাংলাটা হয়ে উঠুক। ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা নির্ধারণ করতে ঐকমত্য কমিশন কাজ করছে বলে জানিয়েছেন সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর কাঠামোগত পরিবর্তন বাস্তবায়ন করাই কমিশনের লক্ষ্য। জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপের শুরুতেই কথা বলেন তিনি। বেলা 10টায় শুরু হয় এই আলোচনা। সিপিবির পক্ষ থেকে অংশ নিয়েছেন 11 জনের প্রতিনিধি দল। এ সময় সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, প্রয়োজনীয় সংস্কারই সরকারের প্রধান কাজ। বড় ধরনের সংস্কারে হাত দিলে নির্বাচন দিতে গেলে সংকট তৈরি হবে। রাষ্ট্র কাঠামোর পুনর্গঠন, পুনর্বিন্যাসের জন্য যে আলোচনা, সংস্কারের যে আলোচনা, সেই আলোচনা প্রকৃতপক্ষে আপনাদের দীর্ঘদিনের সংগ্রামেরই এক ধারাবাহিকতা। 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আকাঙ্ক্ষা আরও মূর্ত হয়ে উঠেছে এবং আমরা সকলেই ইতিহাসের এমন একটা সুযোগ, এমন একটা মহেন্দ্রক্ষণে, এমন একটা সময় উপস্থিত হয়েছি যখন একটি গণতান্ত্রিক রাষ্ট্র, একটি জবাবদিহিতামূলক রাষ্ট্র, একটি রাষ্ট্র যা নাগরিকদের সমানভাবে মর্যাদা দিয়ে বিবেচনা করে, তাদের অধিকারকে সুরক্ষা করে, তার পথরেখা আমরা তৈরি করি। অনেকের মাঝে বোধহয় এই ধরনের একটা মনস্তত্ত্ব গড়ে উঠেছিল যে এই রেজিমকে আর পরাজিত করা যাবে না, গণতন্ত্র আর কখনো ফিরে আসবে না। আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের আগামী দিনে দেশকে অগ্রসর করার ক্ষেত্রে এর মধ্যেও অনেক কথা আছে। এ ব্যাপারে নানা মত দ্বিমত আমাদের আছে। তারপরেও আমরা মনে করি এই যে একটা প্র্যাকটিস যেটা দাঁড়ালো এবং পরবর্তীতে অনেকগুলো কমিশন যে কথাগুলো নিয়ে এসেছে, তার মধ্য দিয়েই অনেক সময় আমরা এগুলো চিন্তার মধ্যে ঢুকতে পারি না। সুতরাং এই চিন্তার মধ্যে আমরা যে ঢুকতে পারলাম এবং যদি এই চিন্তার মধ্যে দেশের মানুষকে ঢুকাতে পারি, সেইটা আমরা এক ধাপ অগ্রগতি বলে মনে করি। নতুন বাংলাদেশ বিনির্মাণে সাবেক সামরিক কর্মকর্তাদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। নতুন দলের স্বপ্ন বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক এবং কল্যাণমুখী রাষ্ট্র নির্মাণ। সকালে ডিআরইউয়ের সাগররুনি মিলনায়তনে নতুন এই রাজনৈতিক দল সংবাদ সম্মেলন করে নিজেদের আত্মপ্রকাশের তথ্য জানান। এ সময় ছাত্র জনতার জুলাই আন্দোলনের নানা প্রেক্ষাপট তুলে ধরা হয়। সেই সাথে প্রচলিত রাজনৈতিক দলসমূহের পুরনো রাজনৈতিক ধারার নানা দিক তুলে ধরা হয়। নিরাপদ খাদ্য, স্বাস্থ্য সুরক্ষা, নিরাপত্তা এবং আইনি সহায়তা, শিক্ষা, গণমাধ্যম, নারী ও শিশু, যুব উন্নয়ন সহ মোট 9টি সেল গঠন করার কথা জানান আলোচকরা। বাংলাদেশে একটা স্থায়ী সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটা কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করা হচ্ছে আমাদের ম্যান্ডেট। সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে স্থায়ী সুশাসন প্রতিষ্ঠা করা।
আমরা বিশ্বাস করি রাজনীতি হতে পারে একটা সেবার মাধ্যম, যদি নেতৃত্ব গ্রহণে আসে প্রকৃত দেশপ্রেমিকরা। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর আগামীকাল বুধবার প্রথমবারের মতো নিজের জেলা চট্টগ্রামে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ নিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে গোটা চট্টগ্রামে। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রামবাসী। উপদেষ্টার এবারের সফরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন অনুষ্ঠানে যোগদান ছাড়াও রয়েছে দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দর পরিদর্শন ও দক্ষিণ চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি নতুন কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য এবং জহিরুল ইসলামের ছবিতে প্রতিবেদন। দেশের রাজস্ব আয়ের স্বর্ণদ্বার চট্টগ্রাম বন্দর, দেশের প্রধান সমুদ্র বন্দরও এটি। বন্দরকে এই অঞ্চলের বিজনেস হাবে পরিণত করার প্রাণান্তকর চেষ্টা হিসেবে দেখছেন বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা। বর্তমান সরকার অর্থনৈতিক সমৃদ্ধির কথা বিবেচনা করে চট্টগ্রাম বন্দরকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন। বর্তমানে অন্যান্য দেশের সঙ্গে বার্ষিক $125 বিলিয়ন বাণিজ্যের প্রায় 92% পরিচালিত হয় এই বন্দর দিয়ে। বন্দরের সব খাতের প্রবৃদ্ধি ধরে রাখতে অগ্রাধিকার ভিত্তিতে বে টার্মিনাল নির্মাণ কাজ শেষ করা, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণে বিদেশি বিনিয়োগকারীদের সাথে চুক্তি স্বাক্ষর, লালদিয়ার চরে কন্টেইনার টার্মিনাল নির্মাণ এবং বন্দরের আধুনিকায়নের নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বন্দরকে গতিশীল করার জন্য আধুনিক যন্ত্রপাতি, অত্যাধুনিক যেগুলি কম্পিউটার যন্ত্রপাতি, সেগুলি যদি স্থাপন করা যায় বন্দরের অ্যাক্টিভিটি অথবা এফিসিয়েন্সি আরও বাড়বে। আন্তর্জাতিক জরিপকারী প্রতিষ্ঠান লয়েডস লিস্ট অনুযায়ী বিশ্বের 100 দ্রুততম বন্দরের তালিকায় চট্টগ্রামের স্থান 58। এই অগ্রগতি ধরে রাখতে বন্দরকে আধুনিক বন্দরে নিয়ে যেতে হলে গ্রিন চ্যানেল চালু, আধুনিক শেড, ব্যবসায়িক হয়রানি বন্ধ করতে বন্দর ও কাস্টমসকে একত্রিত করে সহজীকরণের জন্য সরকারের প্রতি দাবি ব্যবসায়ীদের। বন্দর, কাস্টমস এই দুটো জিনিস যাতে একসাথে চলে, কারণ অনেক সময় আপনি দেখবেন বন্দর খোলা রাখছে কিন্তু কাস্টমস বন্ধ। চট্টগ্রাম সফরে এসে প্রধান এ সমুদ্র বন্দর পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানের বন্দর হিসেবে পরিচিত করতে বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী ও বিভিন্ন সংস্থার নেতাদের সঙ্গে মত বিনিময় করবেন উপদেষ্টা। টার্মিনাল থেকে শুরু করে বীরেশ্বরাই জোন পর্যন্ত আরও মিনিমাম 5টা বন্দর আমাদের দরকার। উনি একমাত্র ব্যক্তি, উনি ইচ্ছা করলে বিদেশ থেকে বিনিয়োগকারীরা আসবে এবং এখানে এই বিনিয়োগগুলো হলে আমাদের দেশের কম্পিটিটিভ প্রাইস পাবে ব্যবসায়ীরা। চট্টগ্রাম সফরে প্রধান উপদেষ্টা কর্ণফুলী নদীর উপর 11,000 কোটি টাকা ব্যয়ে কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন, যার মধ্য দিয়ে দক্ষিণ চট্টগ্রামের কোটি মানুষের দীর্ঘদিনের অবর্ণনীয় কষ্ট থেকে মুক্তি মিলবে। প্রতিবন্ধকতা সৃষ্টি না করে যেন অত্যন্ত সুচারুভাবে খুব কম সময়ের মধ্যে যেন সেতুর নির্মাণ কাজটা দৃশ্যমান হয়, সরকারের কাছে এটাই আমাদের আবেদন। সফরের শেষ পর্যায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 5ম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। 22,500 শিক্ষার্থীকে সনদপত্র দেবেন তিনি। হাসান আহমেদ, 71। বিনিয়োগ, পরিবেশ উন্নয়ন সংক্রান্ত বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময় করেছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। বিনিয়োগ আকর্ষণে নেয়া সংস্কার কর্মসূচির ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে আলোচনা করছে বিডা। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিডার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের বড় অভিযোগ বাংলাদেশের নীতির কোনো ধারাবাহিকতা থাকে না। তাই আগামীতে ক্ষমতা নেওয়া সরকারগুলো বিষয়টি বিবেচনায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি। বিনিয়োগ বিষয়ে নেওয়া সরকার কর্মসূচি সম্পর্কেও বিভিন্ন দলের কাছে মতামত ও পরামর্শ চেয়েছেন বিডা প্রধান। বৈঠকে জামায়াতে ইসলাম, এনসিপি, গণসংহতি, বাসদ সহ 19 দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একক সংস্থা হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্তির আদেশে হতাশ তরুণ কর্মকর্তারা। তাদের মতে নতুন 2 বিভাগেই আধিপত্য বাড়বে প্রশাসন ক্যাডারের, উন্নতির সুযোগ সীমিত হবে শুল্ক এবং কর ক্যাডারের। কর্মকর্তাদের আশঙ্কা, আইনের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় সরকারের এই উদ্যোগ মুখ থুবড়ে পড়বে, ভেস্তে যাবে সংস্কারের উদ্যোগও। রুহুল আমিনের রিপোর্ট। সুযোগ তৈরি হয়েছিল দীর্ঘদিনের অচলায়তন ভাঙার, করদাতা বান্ধব ও আধুনিক একটি রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার। তবে সোমবার গভীর রাতে এনবিআর সংস্কারের যে প্রজ্ঞাপন জারি হয়েছে তাতে শুল্ক কর ক্যাডারের সদস্যরাই শুধু নয়, বিশ্লেষক ও পরামর্শ কমিটির সদস্যরাও হতাশ। তাদের মতে জারি হওয়া অধ্যাদেশ দিয়ে দক্ষতা ও অভিজ্ঞতা নির্ভর রাজস্ব ব্যবস্থা গড়ে তোলা অসম্ভব।
খসড়া অধ্যাদেশ প্রকাশ হওয়ার পর থেকেই ক্ষোভে ফেটে পড়েন এনবিআর কর্মকর্তারা। দফায় দফায় সভা সমাবেশ করেন। তাদের দাবি, রাজস্ব ব্যবস্থায় দক্ষতা ও অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয়নি। বিভিন্ন পদ প্রশাসন ক্যাডারের জন্য সংরক্ষণ করে শুল্ক কর ক্যাডারের দাবি উপেক্ষা করা হয়েছে। জনগণের কাছে একটা বিভ্রান্তিকর তথ্য তুলে ধরা হয়েছে, যেটা হচ্ছে যে ইনকাম ট্যাক্স বা কাস্টমসের লোকজন হয়তো সংস্কারটা চাচ্ছে না। শব্দটা চয়নে আমি মনে করি ভুল হচ্ছে। আমরা সংস্কার চাচ্ছি, কিন্তু দেশের বৃহত্তর স্বার্থকে মাথায় রেখে এই সংস্কারটা করতে হবে। আর এই বাতিল চাওয়া মানে এই না যে আমরা সংস্কার চাই না। এরপর এটা বাতিল হয়ে আসবে, অফিসিয়ালি বাতিল হয়ে আসবে, সেটা ডকুমেন্টস আমরা দেখতে চাই। এরপর আমরা ফার্দার আলোচনা করব, রিসার্চ করব, যেটা আমাদের জন্য ভালো সেটার মধ্যে আমাদের সবার অংশগ্রহণ থাকতে হবে। আমাদের এই দুটোই চাওয়া। এনবিআর সংস্কারে পরামর্শ কমিটি করে অন্তর্বর্তীকালীন সরকার। তাদের দেয়া প্রস্তাবে সমর্থন দেন বিশেষজ্ঞরাও, কিন্তু অধ্যাদেশে খোদ পরামর্শ কমিটির সুপারিশই আমলে নেওয়া হয়নি বলে তারাও হতাশ। রাজস্ব সংগ্রহের যে আরও প্রয়োজন, সেটাকে যদি বাড়াতে হয় তাহলে এদের অভিজ্ঞতাকে কাজে লাগানো খুবই প্রয়োজন। সেই জন্য আমরা যেটা বলেছিলাম যে উভয় বিভাগে যাদেরকে পদায়ন করা হবে তাদেরকে এই এনবিআরে যে 2 ক্যাডারের কর্মকর্তারা আসেন সেই ক্যাডারদের ভিতর থেকেই তাদেরকে নিয়োগ দেওয়ার জন্য আমরা সুপারিশ করেছিলাম। শুল্ক কর কর্মকর্তারা বলছেন, এনবিআর বিলুপ্ত করার মাধ্যমে দেশের প্রধান ও একমাত্র রাজস্ব আদায়কারী সংস্থাকে বিলুপ্ত করা হয়েছে। অথচ এমন নজির কোনো দেশেই নেই বলে জানান তারা। কর্মকর্তাদের মতে এনবিআর ভেঙে 2টি বিভাগ করার মাধ্যমে রাজস্ব আদায় প্রক্রিয়া সরাসরি চলে যাবে মন্ত্রণালয়ের অধীনে, কিন্তু এটি আইনের মূলনীতির সাংঘর্ষিক। তাদের মতে মন্ত্রণালয়ের দায়িত্ব আইন প্রণয়ন করা, সেই আইন প্রয়োগ করে অধীনস্থ দপ্তর কিংবা সংস্থা। এই অবস্থায় সরকারের এই অধ্যাদেশ বৈধতা পাবে না বলেও মনে করেন অনেক কর্মকর্তা। রুহুল আমিন, ৭১, ঢাকা। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর জম্মু কাশ্মীর সহ সব সীমান্ত এলাকায় সেনা উপস্থিতি কমাতে একমত হয়েছে ভারত ও পাকিস্তান। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী মরিয়া হয়ে উঠেছেন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। আর একটা পরমাণু যুদ্ধ যুক্তরাষ্ট্র রুখে দিয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। আফসানা শাওন জানাচ্ছেন বিস্তারিত। হটলাইনে আলোচনায় বসেছেন ভারত ও পাকিস্তানের মিলিটারি অপারেশনস বিভাগের প্রধানরা। সিদ্ধান্ত হয়েছে সীমান্তে সেনার সংখ্যা কমাবে দুপক্ষই। প্রায় ৪৫ মিনিটের ওই বৈঠকের পর কোনো বিবৃতি দেয়নি কেউই। তবে পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে, আপাতত সীমান্ত এলাকার নিরাপত্তা ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে 2 দেশের সীমান্তরক্ষী বাহিনী। সীমান্তে সেনাবাহিনীও থাকবে, কিন্তু সংঘাত পরিস্থিতি সৃষ্টি না হলে তারা সামনে আসবে না। এছাড়া 2 দেশের সীমান্ত রেখায় 1 কিলোমিটারের মধ্যে কোনো হেলিকপ্টার এবং 10 কিলোমিটারের মধ্যে কোনো যুদ্ধ বিমান প্রবেশ করবে না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। এদিকে 12ই মে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের পর কাশ্মীর সীমান্তে ড্রোন দেখা গেছে আবারও। কাশ্মীরের সাম্বা শহরে ব্ল্যাকআউটের মধ্যে পাকিস্তানি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ভারত। অন্যদিকে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে পাকিস্তানের প্রতি মোদীর হুঁশিয়ারির সমালোচনা করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। পাকিস্তান সন্ত্রাসবাদের ভুক্তভোগী। ভারতই সবসময় এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় বাধা দেয়। এবারের লড়াইয়ে ভারত পরাজিত হয়েছে বলে মরিয়া হয়ে উঠেছেন প্রধানমন্ত্রী মোদী। তবে তিনি যে আলোচনার প্রস্তাব দিয়েছেন সেটা একটা ভালো দিক। এতে হয়তো উত্তেজনাটা থামবে। ওদিকে আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, পারমাণবিক যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছিল ভারত ও পাকিস্তানের। যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের কারণে সেই আশঙ্কা দূর হয়েছে। আমরা একটি সম্ভাব্য পরমাণু সংঘাত থামিয়ে দিয়েছি। আমি মনে করি যদি সত্যি একটা যুদ্ধ শুরু হয়ে যেত তাহলে খুব খারাপ হতো, লাখ লাখ মানুষের মৃত্যু হতো। 2 দেশের উত্তেজনা প্রশমনে সবচেয়ে কার্যকর পথ হতে পারে বাণিজ্য। আমরা আপনাদের উভয়ের সঙ্গে বাণিজ্যের পরিমাণ বিপুল হারে বাড়াতে চাই। উত্তেজনা থামান। যদি আপনারা থামেন তাহলে আমরা বাণিজ্য করতে পারবো, আর যদি আপনারা না থামেন আমরা কোনো ধরনের বাণিজ্যে যাব না। 2 দেশের উত্তেজনা থামার পর 32টি বিমানবন্দর খুলে দিয়েছে ভারত, আর ভারতের জন্য আকাশসীমা আগেই খুলে দিয়েছিল পাকিস্তান। আফসানা শাওন, ৭১। পাকিস্তানকে বাঁচতে হলে সন্ত্রাসবাদকে নির্মূল করতেই হবে, তবে কোনো পরমাণু হুমকিও সহ্য করবে না ভারত।
সোমবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, আর সন্ত্রাসীদের চোখ রাঙানি সহ্য করবে না ভারত। পাকিস্তানকে বাঁচতে হলে তাদের সন্ত্রাসের অবকাঠামো নির্মূল করতে হবে, কারণ সন্ত্রাস এবং আলোচনা একসাথে হতে পারে না। মোদী আরও বলেন, তাদের সেনাবাহিনী সবসময় সতর্ক, নতুন নরমাল তৈরি করেছে সেনারা। ভবিষ্যতে প্রয়োজন হলে আবারও জবাব দেওয়া হবে। তবে কোনো নিউক্লিয়ার ব্ল্যাকমেল সহ্য করবে না ভারত, কারণ প্রত্যেকটি যুদ্ধের ময়দানে নয়াদিল্লি পাকিস্তানকে পর্যদুস্ত করেছে বলেও দাবি করেন নরেন্দ্র মোদী। অপারেশন সিঁদুরও ভারত সেই শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে বলে দাবি করেন মোদী। এছাড়া পাক নিয়ন্ত্রিত কাশ্মীর ছাড়া পাকিস্তানের সাথে কোনো আলোচনা নয় বলেও সাফ জানিয়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। অবশেষে কেটে গেছে আইপিএল নিয়ে অনিশ্চয়তার কালো মেঘ। ভারত পাকিস্তান যুদ্ধ অবস্থায় স্থগিত হয়ে যাওয়া আইপিএল আবারও মাঠে গড়াতে যাচ্ছে আগামী 17 মে থেকে। মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের বিবৃতিতে নিশ্চিত করেছে এই বিষয়টি। গেল 9 মে এক সপ্তাহের জন্য স্থগিত করা হয় চলমান আইপিএলের বাকি অংশ। পুনরায় শুরু হতে যাওয়া এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে 6টি ভেন্যুতে। বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লখনৌ, মুম্বাই এবং আহমেদাবাদে মাঠে গড়াবে মোট 17টি ম্যাচ। যদিও প্লে অফের ভেন্যু নিয়ে কোনো তথ্য এখনও জানায়নি বিসিসিআই, তবে প্লে অফ থেকে ফাইনাল পর্যন্ত ম্যাচগুলো ঠিক করা হয়েছে দিন তারিখ। 29 মে অনুষ্ঠিত হবে প্রথম কোয়ালিফায়ার, 30 মে এলিমিনেটর, দ্বিতীয় কোয়ালিফায়ার 1 জুন এবং ফাইনাল মাঠে গড়াবে 3 জুন। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন 71।